স্যার বাকিরা করুক, আমি বলছি একটু পর। ও আচ্ছা, ঠিক আছে। বাকিরা, এনিবডি? স্যার, ইয়েস। হ্যাঁ স্যার, বলো। বলছি মানে আমার একটা কোশ্চেন ছিল। আগের দিন যেটা যে করালেন ওইখানে হুম অল্টারনেটিভ একটা ওয়ে বলেছিলেন যে হুম বের করার জন্য, ডেনসিটি বের করার জন্য, হুম ওটা কি করে হয় জায়গাটা আমি বুঝতে পারিনি। ওইটা কি জানো তো? ওইটা হচ্ছে বেসিক্যালি তোমার, যেমন ধরো একটা টোটাল ভলিউম যেমন বের করো, হ্যাঁ, ভলিউমটার যদি ডেরিভেটিভ নাও তাহলে সারফেসটা আসে আর কি। হ্যাঁ, ডেরিভেটিভ নিলে ওই সারফেস আর একটা ডি, ওইটা আসে। হ্যাঁ, তো হ্যাঁ, সেই রকমই আর কি। তার মানে তোমার যে, তোমার ধরো যেটা এলো আর কি, তুমি যখন টোটাল ভলিউমটা রেডিয়াস আর রেডিয়াসে যখন ভলিউম নিলে, তখন তুমি ডেরিভেটিভ করলে সারফেসটা আসে 4πr²। হ্যাঁ, ওইটা আসে। হ্যাঁ, 4πr³ ওকে ডেরিভেটিভ করলে, হ্যাঁ, সাপোজ dr ইন্টু dr, ওকে, তাহলে কি হ্যাঁ, হবে? 4πr²dr। হ্যাঁ, 4πr²drটা কি? হ্যাঁ, না, দ্য সেল ভলিউম, রাইট? হুম। So basically, then 4πr² is the value at r and then dr. Okay. So হ্যাঁ, so here what you do, you get the total number of total density of states from 0 to e, and then if you take the derivative, then you get the density of states in a small region from e to e plus d. Okay. এবার d টা বাদ দিলে that is g. হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারলে? হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। Anybody else? স্যার, থিওরেমটা নিয়ে দুটো প্রবলেম আছে আমার। কি নিয়ে? আমার ফার্স্ট প্রবলেম যে কি? লিওভিলি থিওরেমটা, ওই লিওভিলি হ্যাঁ 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 লিওভিলিটা, হ্যাঁ। হ্যাঁ, ফার্স্ট প্রবলেম হলো যে ওটার যে এক্সপ্রেশনটা ম্যাথমেটিক, হ্যাঁ, তুমি প্রেজেন্ট করো, তুমি প্রেজেন্ট করো, ওইটা তো প্রেজেন্ট করো, খুবই জেনারেল, অর্থাৎ প্রেজেন্ট করো, প্রেজেন্ট না করো। স্যার, প্রেজেন্ট করার মতো তো কিছু নেই। ও, এক মিনিট খুলি। দেখা যাচ্ছে স্যার? হুম, দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এই যে এক্সপ্রেশনটা, তো আমার এই এক্সপ্রেশনটা নিয়ে আমার প্রশ্ন হলো যে এইটাই ফেস ফেস ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এত কিছু করে করা, কিন্তু যদি আমি জেনারেল কোনো একটা ফাংশন নেই, এফ কোনো একটা ফাংশন, সেটা হলো কোঅর্ডিনেট, মোমেন্টাম আর টাইমের ফাংশন, তো তার টোটাল ডেরিভেটিভ নিতে গেলে, হ্যাঁ, জাস্ট অঙ্ক কষলেই ডেল এফ ডেল টি প্লাস ডেল এফ ডেল কিউআই কিউ ডট প্লাস ডেল এফ ডেল পিআই পি ডট, এখানেই হ্যামিল্টনসটাকে সাবস্টিটিউট করলেই এই জিনিসটা চলে আসে। তো তো এই ফেস স্পেসের কনসেপ্ট থেকে এখানে আসা, বা এই ইনকামিং ফ্লাক্স আউটকামিং ফ্লাক্স এক করা, হ্যাঁ, এই জিনিসটা বুঝলাম না আমি ঠিক। এটা তো পুরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, জাস্ট একদম। হ্যালো? হুম 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 শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমার মানে কোশ্চেনটা পরিষ্কার হয়েছে কি? হ্যাঁ, তোমার প্রশ্ন পরিষ্কার হয়েছে। আমি আরেকবার একটু বুঝে নিই তোমার প্রশ্নটা। তোমার প্রশ্নটা বলছো যে ডি 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 এফ ডিটি, দিস ইজ রো, ইট কুড বি এনিথিং। ডি এফ ডিটি ইজ হ্যাঁ, ডেল এফ হ্যাঁ, ডেল হ্যাঁ, টি প্লাস এর যদি এফ ইজ আ ফাংশন অফ মেনি কোঅর্ডিনেটস, দেন সাম ওভার ডেল ডেল হুম, কিউআই, ডেল হুম, ডেল হুম, হুম, কিউআই, কিউআই ডট, হ্যাঁ, right? Sum over I. So হ্যাঁ, this is a general expression that why we need all these things, but you don't get the continuity equation, na? Unless you have the net flux zero. You don't have that continuity equation, right? Do you have that? If the source, there is no source, no sink, then you don't হ্যাঁ, have that continuity equation. Okay, that you will, of course, that you will have for anything, but that should not be equals to zero, right?
That will be 0 only if there is no source, no sink in the system. That is the rate of increase of that function, whatever it is, and the flux, they match each other. So that is the continuity equation. That is why that you need the phase space. Here you need the phase space. That is because you are much concerned with the representative points, phase space points. আচ্ছা, এবার তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি 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 বললাম। হ্যাঁ, এবার আমি, তুমি জাস্ট হোল্ড করো, তুমি কোশ্চেন করবে। আমি অন্যদের যে জিজ্ঞাসা করি, ওরা কেউ কিছু বলতে চায় কিনা তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে। সো নাও ইট ইজ আ কল টু অল দ্য পার্টিসিপেন্টস। ডু ইউ হ্যাভ এনিথিং টু অফার টু অভিষেক's question? It's kind of, let's have a group discussion. Anybody? অর্ঘ, হ্যাঁ স্যার বলুন। বলো, কিছু বলো। না স্যার অভিষেকের প্রশ্নের উত্তরে কিছু বলো। হ্যাঁ অর্ঘ, হ্যালো স্যার, হ্যাঁ বলো, কিছু বলো। কিছু বলার নেই। কিছু বলার নেই আবার কি? শুধু শুধু নিজে প্রশ্ন করলে কি হবে? অন্যরা প্রশ্ন করলে তোমাকে উত্তর দিতে হবে না? তোমার একারই প্রশ্ন করার অধিকার আছে, অন্যদের অধিকার নেই? কিছু বলার নেই মানে ইউ হ্যাভ টু সে সামথিং না? না স্যার আপনি তো বললেন। না, তুমি তোমারটা বলো, যে হ্যাঁ তোমার আইডিয়াটা বলো। ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু বলো। দ্যাট ইজ গ্রুপ ডিসকাশন ইজ ভেরি এসেনশিয়াল। কিছু তো বলো। আচ্ছা যাকগে, এইবার তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার ছাড়বো না, ঠিক আছে? ইউ হ্যাভ টু সে সামথিং। অর্পিতা, অর্পিতাকে যদি না পাই, নন্দিনী আছো? নন্দিনী, ইজ নন্দিনী অ্যারাউন্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ নন্দিনী, কিছু বলো অর্ঘের ইয়ের প্রশ্ন, অভিষেকের প্রশ্নের উত্তরে। স্যার ও যেটা বলতে চাইছে যে ফিজিক্যালি এই ফেস স্পেস এত কিছু ধরে কি করলাম, এটাই তো? তাই তো বলছে, হ্যাঁ। তো স্যার আমার যেটা মনে হচ্ছে যে ফেস স্পেসের এই পুরো আইডিয়াটাই তো মানে আমাদেরকে ওই মাইক্রোস্টেট ক্যালকুলেশন, বা আমার মনে হচ্ছে যতদূর যেটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্যই দেওয়া হয়েছে। ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশন থেকে তো আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু তার ফিজিক্যাল মানে কেন আমি এটা, যেমন এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তো এই ফাংশনটা আরো অনেক কিছুই রিপ্রেজেন্ট করতে পারে। Okay, now let's have a one-to-one debate with Abhishek and Nandini. We are just watching the হ্যাঁ debate. হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ Not sir. এখানে আমি Nandini, একটা জিনিস Nandini. বলবো যে, ও হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটা বলবো যে এই যে লিওভিল ইকুয়েশনটা পেলাম, এটাই দিস ইজ নাথিং বাট দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি। তার কারণ যদি আমি ওই মেটেরিয়াল বা পয়েন্টগুলোকে যদি আমি ইনকম্প্রিসেবল ধরে নেই, তাহলে আমাকে ওপাশে ডিরো ডিটিটাকে জিরো বসাতে হবে। ডিরো ডিটিটাকে জিরো বসালে এপাশে থাকবে ডেল ডেলটি, আর ওপাশে যে পয়সন ব্র্যাকেটের টার্মটা থাকবে, সেই পয়সন ব্র্যাকেটের টার্মটাই এসেনশিয়ালি ডাইভারজেন্স অফ রো ইকুইভ্যালেন্ট টু। সুতরাং এইটা হলো ওই ওই ইকুয়েশন অফ কন্টিনিউটির মোর জেনারেল ফর্ম। মানে যদি আমি ইনকম্প্রেসিবল ধরে নেই, তাহলে এটা থেকেই ওটাতে আসা যাবে। তো সেক্ষেত্রে আমি যদি অঙ্ক কষে দেখি যে এটা ইকুয়েশন অফ কন্টিনিউটি দিয়ে দিল, তো তাহলে তো আমার প্রিভিয়াস নলেজ তো কাজে লাগাতেই পারি। Nandini. স্যার কিন্তু রো এর কনসেপ্ট যেটা এখানে, সেই কনসেপ্টটা আমি পুরোপুরি নিয়ে আসছি এখানে, মানে স্ট্যাটিস্টিক্সে নিয়ে আসছি যে হোয়াট ইজ রো। সো আমি ইকুয়েশন অফ কন্টিনিউটিতে রো মানে এটাকে যে বলছি কারেন্ট ডেন্সিটি বলছি, নাকি ফেস স্পেসের রিপ্রেজেন্টেটিভ পয়েন্টের ডেন্সিটি বলছি, সেটা তো আলাদা। হ্যাঁ এইটা স্যারও ঠিক বললো যে আমাকে যদি জানতে হয় যে রোটা কি জিনিস, তাহলে আমাকে ওপরের ছবিটা আঁকতে হবে।
আর যদি আমি বলি যে রোটা মেবি এনিথিং, তাহলে আমার উপরে ছবি আঁকার কোনো দরকার নেই। আচ্ছা, সমশ্রী, মে আই কল ইউ টু ইন্টারভিন? হ্যাঁ স্যার বলুন। Say a few words about the discussion. হ্যাঁ স্যার, রোটা তো মানে যা কিছু হতে পারে না, ওই এটাই বলবো মানে। হ্যাঁ স্যার, এটাই বলবো, রোটা যে কোনো কোয়ান্টিটি হতে পারে, সেটা মানে স্ট্যাটমেকের আমরা ফেস পেজে ধরি বা যে কিছুই আর কি। Sorry, anything and everything. হ্যাঁ স্যার। You are saying anything and everything. Row could represent anything and everything. Okay. No, now let me call Suman. Suman. হ্যাঁ, একটু বলো এইগুলো সম্বন্ধে, ওরা যা বলছে, কি বলছে। না, আমরা তো উল্টো করছি, আমরা ফিজিক্যালটাকে ম্যাথমেটিক্যালে আনছি। হ্যাঁ, অভিষেক, নাও রিপ্লাই টু সুমনস। না, হ্যাঁ, আমার প্রবলেমটা ছিল এটা যেহেতু ইন জেনারেল মানে সব ভ্যারিয়েবলের মানে যে কোনো ফাংশনের ক্ষেত্রে ভ্যালিড, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি তো ডিরেক্ট কনক্লুশন টেনে দিতে পারতাম। তো সেক্ষেত্রে মানে এই 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 সমস্ত কিছুর কনসেপ্ট আনা, আইডিয়ার আনা, এই সব কিছুটার দরকার কিছু না। আমার তো এক লাইনে আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করতে পারতাম, দিয়ে বলতে পারতাম রো মানে এই, তাহলে এটা স্যাটিসফাই করে। হ্যাঁ বল তুই। স্যার এটা ফেস পেজ না হলে কি আমরা ক্যালকুলেশন করতে পারতাম এই যে সিস্টেমটা? না না, এটা কি কমপ্লিকেটেড সিস্টেম, একটা ইন ডাইমেনশনাল সিস্টেম, মানে অনেক ইন পার্টিকেল আছে এখানে। একটা জিনিস না, হ্যাঁ আমি যেটা বলতে চাইছি যে সবাই বলছে ফেস স্পেসের কথা, এই ফেস স্পেসটাকে হ্যান্ডেল করার জন্য ওখানে একটা টার্ম বসে আছে, সেটা হলো পয়সন ব্র্যাকেটটা। আমার যদি 3 ডাইমেনশনে কাজ করতাম তাহলে আমার ডাইভারজেন্স হতো 3টে টার্ম হতো। আমার এখানে পয়সন ব্র্যাকেটে সামেশন আছে, সামেশন 3n ও টেক কেয়ার করবে আমার কতগুলো ডাইমেনশন আছে। তো ফেস সুতরাং ডাইমেনশন হ্যান্ডেল করার জন্য পয়সন ব্র্যাকেট আছে। তাহলে তাহলে ওটা কি কোনো কথা যে ওই ডাইমেনশন হ্যান্ডেল করার জন্য আমাকে ফেস স্পেস আনতে হবে? ওর জন্য তো আমার ম্যাথমেটিক্যাল টুল আছে, পয়সন ব্র্যাকেট, বা সাপোজ ডাইভারজেন্স থাকলেও সেটার আমি কম্পোনেন্ট অনেক বেশি হবে হোক। সুমন, কিছু বলার আছে? অভিষেকটা বেশ ঝগড়ুটে আছে, জানো তো, মানে খুব দাবিয়ে জিনিসগুলোকে পুশ করতে পারে। সুমন, ক্যারি অন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, মানে ফিজিক্সে ঝগড়ুটে মানে খুব ভালো জিনিস। সুমন, ক্যারি অন, ফাইট। হ্যালো স্যার। হ্যালো সুমন। স্যার রাজেশ, ইয়েস, ফাইট, কাম অন। স্যার ও প্রথমে যেটা বলছিল ম্যাথামেটিক্যালি দিক থেকে দেখতে গেলে আমরা কখনোই ওই ডান পাশে জিরোটা আনতে পারবো না যতক্ষণ ওটাকে ফিজিক্যালি সোর্স কিংবা সিন্সের কনসেপ্ট দিয়ে বলবো। ম্যাথামেটিক্যালি আনতে গেলে শুধু ওই টোটাল ডিফারেন্স করে রেখে দিতে হবে।
ওই পয়জন ব্র্যাকেট পর্যন্তই থেকে যাবে ম্যাথামেটিক্যালি করলে। ওকে কিন্তু ফিজিক্যালি বলতে গেলে যখনই আমি সোর্স সিঙ্ক কন্টিনিউটি ইকুয়েশন আনবো তখনই আমি জিরোটা দেখাতে পারবো, তার আগে কিন্তু জিরোটা আনা যাবে না। অভিষেক, হ্যাঁ রাজেশ দিয়েছে তোমাকে, বলো। হ্যাঁ ওটার সাথে স্যার মানে এগ্রি, আমিও এগ্রি। তাহলে ডিসএগ্রিটা কোথায়? ডিসএগ্রিটা ছিল যে আমি অঙ্কটা কষার সময় উল্টো করে কষেছিলাম, সেই জন্য যে আমি বলতে চাইছিলাম যে ফরওয়ার্ড ডিরেকশনেও করতে পারতাম, যেটা করে নিয়ে ম্যাথটা করে নিয়ে আচ্ছা। তারপর বলতাম যেটা রাজেশ ইনকমপ্লিটেবল যে কথাটা বললো সেই কথাটা আমি প্রথমেই বলেছিলাম, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, হ্যাঁ, যে এই তুমি জিরোটা পাবে না। যাই হোক, তো আর কেউ আছো? তারপর আমি লাস্টে নয় একটা নেল রাজেশ পুঁতেছে, আমি ফাইনাল নেলটা পুঁতবো। তার আগে কেউ কিছু বলবে? এনিওয়ান? এসো, একটা হেলদি ডিবেট হচ্ছে, বলো কেউ একটা। স্নিগ্ধা, স্নিগ্ধা চুপচাপ শুধু শোনে। স্নিগ্ধা, স্নিগ্ধা আর ইউ অ্যারাউন্ড? না অন করে চলে গেছো? হ্যালো স্যার। হ্যাঁ, কিছু বলার আছে, বলো কিছু। আমার ঠিকঠাক পড়া হয়নি এটা। এই রে, আচ্ছা ঠিক আছে, ঠিক। এই শোনো, একটা কথা বলি তোমাদেরকে, শুধু তোমাকে নয় সকলকেই বলছি, হ্যাঁ, যে এইটা সাথে সাথে পড়ে নিও, এরকম করো না, ফেলে রেখো না, ফেলে রাখলে তোমাদের কিন্তু বিশাল প্রবলেম, আমি বলছি। হ্যাঁ, আমি খুব স্লো স্পেসে যাচ্ছি থ্রু ডিসকাশনস, ডিবেটস। হ্যাঁ, তোমরা সঙ্গে সঙ্গে পড়ে নিও, এবং এইটা একদম মানে মাথার মধ্যে থাকবে পুরো স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স মেকানিক্সটা, এইরকম ভাবে পড়ো যে এভরিথিং ইজ জাস্ট ইজ অ্যাপিয়ারিং অ্যাজ এ পিকচার বিফোর ইউর আইজ। হ্যাঁ, তো সেই রকম ভাবে কিন্তু পড়বে, গুছিয়ে, তাকে গুছিয়ে রেখো না। হ্যাঁ, তাহলে কিন্তু গুছিয়েই থাকবে, জং পড়ে যাবে, ধুলো পড়ে যাবে, কিচ্ছু হবে না, পরীক্ষার সময় তোমার হাত রাবে। সো এখন থেকে প্রচুর সময় আছে, বাড়িতে কজি অ্যাটমসফিয়ারে কাজ করছো, হ্যাঁ, সুতরাং এগুলো পড়ো। আচ্ছা, যদি এরপরে কারোর কিছু না থাকে, অভিষেক and others who all participated in the debate, let me tell you that I started with a problem. Now this problem will lead me to Newton's equation or Schrodinger equation, to Heisenberg equation, I don't know. So I am trying to describe my system that I'm dealing with, and I am going based on the physics that I have. I have the Hamiltonian, I have canonical equations, I have the conservation of the phase space points. These are the things, tools I have in my hand. With those things, I am moving ahead, and I don't know where I will lead to. And eventually, it has so happened that I did lead to the Liouville equation. So what's wrong in that? If I just say this is an equation, and then put it this one and then make it zero, that doesn't make sense. That's nonsense. So I have to show you that this is becoming zero because of based on the physical grounds. I cannot simply say this is the function and take this derivative and get it this and make it zero. I mean, why do I make it zero? So I come from the first principle. I come from the scratch. This is my system. These are the things, tools are available with me, and with these, where can I lead to? So I led to a equation which turns out to be like the continuity equation, and hence from there we go ahead. And most important thing, this is not very important that you raise the question. Most important thing is the stationary state. What is stationary state? What is steady state? And what is equilibrium state? Those are the very basic and crucial things to understand in statistical mechanics. Not that the derivation I have, mathematical derivation, I can just use that derivation. No, I cannot use that, because I have to deal with the system with the proper tools that I have, with the known features. That is Hamiltonian I have, canonical equations I have, and the conservation of the phase space, because it is the conservation of this energy or Hamiltonian or whatever. So those things, tools I have, and with those I am moving ahead, and I could lead to some equation, and which turns out to be zero, and that corresponds to a continuity equation or Liouville equation. Now continuity equation, we express it, we have the canonical transformations, we use them, and eventually we
we eventually arrive at equation with in terms of Poisson bracket. So that's the whole thing. But let me ask you one thing. You ask question, there's no problem. The point is that you have to make sure that from a system you are consistently, you become a teacher. I would suggest you not to write a direct equation like this. You just start from a system and go in a consistent manner and then arrive at. Okay, suppose you have a system which is acting under some such this force and that force. Okay, and then maybe there are many forces under which it will lead to the same equation. Okay, then I should not write that equation directly. I should write the Newton's second equation, and we should appropriately input the forces that is acting on the particle, and then eventually we lead to a differential equation, which may be a very general and very familiar equation, but we cannot just for any system we cannot put that equation to be satisfying the dynamics of that particle. Abhishek, so did you get my point, or you have another question? হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। ওকে, আর একটা কোশ্চেন ছিল স্যার, সেটা সেটা নিশ্চয়ই করবে। এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, তার আগে আমি তোমাকে একটা কোশ্চেন করি। This question, I'm asking you the question. That doesn't mean that I'm asking a question because you asked a question. I'm asking the question because I want to know whether the very crucial point has been understood or not. Okay. So what I'm asking is to all, actually, not only you, that what do you mean by stationary state, steady state, and equilibrium state? Explain. যদি না জানো তো না ক্লিয়ার হলে বলো, আই এম সরি, আর জানলে বলো, then I can move to other person. তুমি কি বলতে পারবে অফেন, অভিষেক? স্যার ওই স্টেশনারি, স্যার ওই ডেল রো ডেলটিটাকে তুমি নোটটা দেখছো নাকি? নোটটা দেখছো? মানে এক্সপ্লিসিট টাইম ডিপেন্ড না, এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্সটা যখন থাকবে না সেটাকে আমরা এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স যখন স্যার থাকবে না আমরা সেটাকে স্টেডি স্টেট বলবো। মানে টি এর উপরে যখন এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স থাকবে। তাই, আর ইকুইলিব্রিয়াম স্টেট সেটা নাকি গুলিয়ে ফেললাম? গুলিয়ে ফেললে, হ্যাঁ স্যার স্যার বলো। হ্যাঁ স্যার, ইকুইলিব্রিয়াম স্টেটটা হচ্ছে স্টেট অফ মোশন এবং ইন্টারনাল এনার্জি কোনোটাই টাইমের সাথে চেঞ্জ করবে না। এটা কি মৌসুমী বলছো? না, অর্পিতা। অর্পিতা, ওকে ওকে, মৌসুমী অর্পিতার গলা একই রকম। ওকে, অর্পিতা, অর্পিতা, ওকে, you are somewhat right, but I'll come back to this. Okay, and let me take Abhishek's second question and then I'll come back to that. Abhishek. হ্যাঁ স্যার, সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আমরা একটা পড়েছিলাম যে ফেজ স্পেসের ট্রাজেক্টরি গুলো একে অপরকে ক্রস করে না। হ্যাঁ, তো এইটা কি কনজারভেশন অফ পয়েন্ট ইন ফেজ স্পেসের কনসিকুয়েন্স, যে যদি দুটো ট্রাজেক্টরি একে অপরকে ক্রস করতো তাহলে কোনো একটা টাইমে দুটো পয়েন্ট একটা পয়েন্ট হয়ে যেত ইন্টারসেকশনে, তো সেই জন্যই কি আমরা বলি যে ফেজ স্পেস ট্রাজেক্টরিটা কেউ কাউকে ক্রস করবে না? একদমই তাই, একদমই তাই। দ্যাট ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার অভিষেককে যে কোশ্চেনটা করেছিলাম, হ্যাঁ, সেইটা আমি আবার ফিরে আসি। স্টেশনারি স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট এন্ড stationary state, steady state and equilibrium state. Now let me come back to say Shreyosi. So can you explain that? হ্যাঁ স্যার, যেটা বললো অভিষেক তখন, যে স্টেশনারি স্টেটে কি বলে ডেনসিটিটা মানে রোটা টাইমের এক্সপ্লিসিট ফাংশন হবে না, আর ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে যেখানে মানে এনার্জিটা মানে নাম্বার অফ মাইক্রো ক্যানোনিক নাম্বার অফ মাইক্রো স্টেটটা ম্যাক্সিমাম এবং এনার্জিটাও ম্যাক্সিমাম, মানে হ্যাঁ ইকুইলিব্রিয়াম। হ্যালো,
না শুনলাম, ঠিক আছে। ওকে, লেট মি সি হু ক্যান টেল মি ভেরি ক্লিয়ারলি। দেবাশিস, আর ইউ অ্যারাউন্ড? আচ্ছা, তোমাদের তো 45 না 46 জন আছে না? তোমাদের কতজন স্টুডেন্ট? স্যার হ্যাঁ 50। 50, কিন্তু বাকিরা কোথায়? মানে 18 জন তো এখানে নেই। What are they doing? হ্যাঁ, লাস্টে সেই ব্যাক ট্যাগ পাবে, দিয়ে বলবে স্যার পাস করিয়ে দিন, এ করে দিন, ও করে দিন। অদ্ভুত, বাড়িতে আছে এরা, কেন মানে এমএসসি তে অ্যাডমিশন নিয়েছে, বাড়িতে বসে আছে, অথচ দে আর নট অ্যাটেন্ডিং দ্য লেকচার্স। অদ্ভুত। কিংসুক, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো তো ওই স্টেডি স্টেট, স্টেশনারি স্টেট অ্যান্ড ইকুইলিব্রিয়াম স্টেট। আমি স্যার এই সমাজের মধ্যে বলতে পারবো না স্যার, কেন? আমার এসব পড়া হয়নি একটু ভালো করে। কেন পড়োনি কেন তোমরা? হয়নি স্যার। না না, কেন হয়নি কেন? আমি সেটাই তো অবাক হয়ে যাচ্ছি। তোমরা কি এত ব্যস্ত এখন? অন্য কোনো কাজ করছো? না পার্ট টাইম জব করছো? না না। তাহলে তোমার বাড়ি কোথায়? বাড়ি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। তাহলে বাড়িতে আছো, পড়াশোনা করছো না, সময় পাচ্ছ না, কি করছো? স্যার, স্যার ইকুইলিব্রিয়াম স্টেটে এনসেম্বল এভারেজটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। না 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 না, very very basic concept is not that. That key consequence of it, that is a different thing, but the very basic thing is stationary statements. Sir. বলো। স্যার ইকুইলিব্রিয়াম স্টেট বলতে মানে কোনো ফার্দার টেন্ডেন্সি থাকবে না, মানে টাইমের সাথে চেঞ্জ করার, মানে টাইম যতই বেড়ে যায় কোনো ফার্দার তার টেন্ডেন্সি থাকবে না আর কি স্টেটটা চেঞ্জ করার। আর স্টেশনারি মানে তো যেটা বললো অভিষেক যে রোটা টাইম এক্সপ্লিসিট ফাংশন হবে না, মানে স্টেটটা আর কি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্টেডি স্টেট বলতে তো ওই মানে স্টেটের সব ভ্যারিয়েবল গুলোই আর কি কনস্ট্যান্ট থাকবে যতক্ষণ না কোনো একটা প্রসেস ওকে আর কি ডিস্টার্ব করছে, এরকম কিছু মনে হয়। তো সবই গোল গোল হয়ে গেল আর কি। হ্যাঁ, মানে তুমি ডেল্টা জিরো ছাড়া বাকি দুটো বললে, তার মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে লোকে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো বলছি ইকুইলিব্রিয়াম স্টেটটা মানে টাইম যতই চেঞ্জ হোক না কেন ফার্দার কোনো স্টেটটার চেঞ্জ হবে না, কিন্তু স্টেডি স্টেটের ক্ষেত্রে ফার্দার চেঞ্জ হতে পারে যদি না কোনো সিস্টেম তাকে ডিস্টার্ব করে। আর ইকুইলিব্রিয়াম স্টেটের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম স্টেটেও তো ডিস্টার্ব করলে চেঞ্জ হয়ে যাবে। হবে কি? স্যার আমি বলবো? মানে হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি একটা মানে ইকুইলিব্রিয়াম স্টেট বলতে স্যার বোঝাচ্ছে যে সাপোজ একটা পাইপের মধ্যে জল চুপচাপ দাঁড়িয়ে আছে, সেটা ইকুইলিব্রিয়াম। আর জলটা ইকুয়াল ভেলোসিটিতে, একদম সমান ভেলোসিটিতে বয়ে যাচ্ছে, হ্যাঁ, তো দ্যাট ইজ স্টেডি স্টেট। এইটা তোমার মাথায় কি করে এলো? হ্যাঁ, এটা মাথায় কি করে এলো? কখন এলো? কিভাবে এলো? কখন এলো কিভাবে এলো না, মানে এইটা মানে মানে আমি যেটা মানে ইকুইলিব্রিয়াম মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা। না, এই ভাবনাটা না, তুমি ঠিক বলেছো। এই ভাবনাটা কোত্থেকে এলো আমি সেটাই বলছি। মানে এতক্ষণ পরে ভাবনাটা মাথায় এলো আর কি, এটা কিভাবে, মানে কোন সোর্স অফ ইন্সপিরেশন থেকে? স্যার সোর্স অফ ইন্সপিরেশন বলতে এই ডাইনামিক ইকুইলিব্রিয়ামের একটু কনসেপ্ট থেকে, যে ইকুইলিব্রিয়াম দু প্রকার হতে পারে, যে কেউ দাঁড়িয়ে আছে তো চুপচাপ দাঁড়িয়েই আছে, আবার কোনোটাতে হচ্ছে কিছু দেয়া নেওয়া হচ্ছে বা কিছু চলছে অথচ ইকুইলিব্রিয়াম। এই পুরনো একটা ধারণা ছিল সেখান থেকে। এটা পুরনো ধারণা? এটা কবেকার ধারণা, মানে কোথায় শিখেছো এটা? এটা স্যার ওই 11-12
কেমিস্ট্রিতে শিখেছিলাম যে স্ট্যাট ইকুইলিব্রিয়াম। তার মানে it tells me অভিষেক that 11 12 এ তুমি যতটা অ্যাটেন্টিভ ছিলে, now you are not. I told you all very explicitly that when the flux, net flux is 0, it could be in two different ways. Number one, the incoming flux, outgoing flux is same. This is number one. Number two, nothing is moving at all. Velocity is 0 of the representative points. That means no points is coming in, no point is going out. And that corresponds to equilibrium state. I told you explicitly. So these two, steady and steady state as well as equilibrium state, both belong to a stationary state. So that means in 11 and 12 you were more attentive student, but now you are not. তাই তো অভিষেক? So is it clear to all of you what is equilibrium? Mousumi? Yes, sir. Mousumi, I guess you knew it, right? Did you না know it? স্যার, কনসেপ্ট একটু গন্ডগোল ছিল এখন। গন্ডগোল ছিল? হ্যাঁ Oh. So now the concept is clear, right? হ্যাঁ স্যার। Is it clear? Is there anybody whose concept is not yet clear? This is the final call. Pritam Mete. Yes, sir. So did you understand? তোমরা বলো হ্যাঁ সব বুঝেছি, কিন্তু পরের বারে জিজ্ঞাসা করলে তারপর বলতে পারো না, বলো যে মনে নেই। অভিষেকের মতো বলবে 11 12 এ পড়েছি, হ্যাঁ আমি যে এতবার বললাম সেটা কোথাও মাথাতে রেজিস্টার করলো না, 11 12 এর রেফারেন্স নিয়ে চলে এলো। আমার দুঃখ রাখি কোথায়? বলো প্রীতম। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ। Okay. Now let me come to Shreyasi and then I'll start the new this one. Shreyasi, now you can ask your question. হ্যাঁ স্যার, ওই যেখানে মানে একটা সিস্টেম অফ এনসেম্বল কনসিডার করছিলাম, দিয়ে সেই আপনি ওই বলেছিলেন না যে সেই সোয়ার্ন অফ পার্টিকলস রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ সোয়ার্ন, তো সোয়ার্ম, হ্যাঁ। তো ওই সোয়ার্ম অফ পার্টিকলস রিপ্রেজেন্ট করবে একটা এনার্জি রেঞ্জের মধ্যে, এই জায়গাটা যদি আরেকবার বলেন। আরেকবার বলো। ওই এনসেম্বল অফ সিস্টেমের ক্ষেত্রে সেই আপনি বলেছিলেন না ওই যে সোয়ার্ম অফ পার্টিকলস রিপ্রেজেন্ট করবে, যেটা মানে তার ট্র্যাজেক্টরিটা এমন হবে যাতে সেটা ওই একটা এনার্জি রেঞ্জের মধ্যে থাকবে, মানে ই মাইনাস হাফ ডেল্টা। বলছি আগে প্রেজেন্টেশন মোডে যাই। I think somewhere it should be অনেকটা আগে না এই জায়গাটা? এর আগে ছিল মনে হয়। এর আগে আচ্ছা, সোয়ার্ম অফ পার্টিকলস মানে আমি যখন এইটাই বলতে যাচ্ছি বেসিক্যালি এই জায়গাতেই হবে। I think this is the place where this is the place. এইটা কি শ্রেয়সী? I think we talked এটা স্যার এলিমেন্টস অফ এনসেম্বল থিওরির শুরুতেই ছিল স্যার। না সে তো ছিল, কিন্তু ও যেটা বলছে সেখানে সেটা আলাদা, কিন্তু আমার মনে হয় ও যেটা বলছে সেটা হচ্ছে হ্যাঁ স্যার, এই এনসেম্বল এভারেজের ঠিক আগেই। এনসেম্বল এভারেজের আগেই? দাঁড়াও, এটা অনেক জায়গায় আছে, অ্যাকচুয়ালি প্রচুর জায়গাতে আছে। এই যে এই জায়গাতেও আছে,
অনেক জায়গায় আছে, ইভেন এখানেও আছে, এই জায়গাটাতেও আছে। ওকে, আমার মনে হয় এই জায়গাটা, microcanonical ensemble, the volume omega of the phase space accessible to the representative points of the system is given by this, where integration is restricted by the conditions that the physical space confined to the volume V and the energy of the system lies between this and this. Basically আমি যেটা বলতে চাইছি, এই জিনিসটা অনেক জায়গাতেই আছে শ্রেয়সী, at many times, many places. Actually what I'm saying is that you have a system NVE, okay, that is the macro state, right? NVE, এবং তার সঙ্গে আমি বলছি I give a width of energy delta. That means your energy of the system is ranging from E minus half delta to E plus half delta, okay? তাহলে তোমার যেহেতু তোমার Hamiltonian is function of P and cube, and that gives you the energy, right? Hamiltonian gives you the average of Hamiltonian is the energy, right? হ্যাঁ স্যার। বা Hamiltonian তুমি যদি স্টেটের উপর অপারেট করো, it will give you energy. Now this is the energy is the lower bound and this is the upper bound of energy, right? Then your P and cube will be such that because your energy is written in terms of P and Q. Now you have a relation between P, Q and energy, right? So then your this and this is the lower bound and this is the upper bound. Then your P and Q would be such that they will lie or they will correspond to an energy which is between this and this. And therefore your physical volume is restricted, say V, capital V, but your momentum, now since this is V, then your cube could be anywhere within the V, yeah, right? So your cube is very the value of Q, it could be anywhere in the physical space, right? If you have a volume, if you have a container, then in the container it can be taking the cubes can take any position in the volume V. However, these P's cannot take any arbitrary thing. It will take those values for which the energy will be between this and this, and that's how your phase space is restricted. Okay, seriously বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তুমি এটাই তো বলছিলে না? হ্যাঁ স্যার, ওইটা আসলে একটা জিনিসে যেটা কনফিউশন হচ্ছে যে আমার সিস্টেমটার এনার্জি ই আছে, যদি তাহলে মানে এই যে আমরা রেস্ট্রিকশন করে দিচ্ছি যে ই মাইনাস হাফ ডেল্টা আর ই প্লাস হাফ ডেল্টার মধ্যে, এইটা কিভাবে করছি, মানে এটা কিভাবে মানে আদৌ কনসিস্টেন্ট কি? কনসিস্টেন্ট, এটা আমরা অলরেডি মানে খুব ইলাবোরেটলি আমরা এটা দেখেছি। হ্যাঁ, we have worked out very elaborately in our earlier classes, যেখানে ডেল্টা নিয়ে আমরা নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেট করেছি এবং তার ln নিয়ে এবং 0 to E পর্যন্ত মাইক্রোস্টেট ক্যালকুলেট করেছি, করে আমরা দেখেছি যে দে আর ইভেন উইথ আ পার্টিকুলার ই, হ্যাঁ, সেটা নিয়েও আমরা দেখেছি যে দে আর মোর অর লেস সেম। দ্যাট ইজ বিকজ মোস্ট অফ দ্য মাইক্রোস্টেটস আর কামিং ফ্রম দ্য higher energy, okay, so or the average energy around that higher energy actually. If it is your E, then the number of microstates you calculate from 0 to E or E minus half delta to E plus half delta. Delta is very small. We have seen that they don't differ much, and that we also explained why. The physical ground is most of the states are coming from the region around E, right? Do you remember? Sir. So we have already explained those very with huge amount of time. By spending huge amount of time, we have explained all this in bit by bit. Now only thing that what you have to do, you have to go along as I go ahead. Sir. ঠিক আছে। তোমরা যদি সঙ্গে সঙ্গে যাও না, তাহলে আমার মনে হয় এই জিনিসটা তোমাদের কাছে না ছবির মতো থাকবে, জানো তো। এভরি বিট অফ দিস উইল বি লাইক আ পিকচার। কিন্তু তোমাদেরকে পড়তে হবে, না পড়লে তো আর হবে না। ওকে।
লাস্ট আমি কি দেখিয়েছিলাম, লাস্টে কোথায় ছিলাম যেন, এইটা, তাই তো? আচ্ছা, এইটা নিয়ে কেন কোনো একটা প্রশ্ন, অভিষেক তুমি এইটা নিয়ে কোনো প্রশ্ন করছিলে না? এটা নিয়ে নেই, তাই তো? না স্যার। ওকে, সো দিস ইজ হোয়াট ইউ আন্ডারস্টুড। আচ্ছা, এইবার বলো, আমি আগের দিন যেটা পড়ালাম, এই যে ক্যালকুলেশন গুলো করলাম, অনেকে বললে যে স্যার গিয়ে দেখতে হবে বাড়িতে, বাড়িতে দেখে কি মনে হলো, সব ঠিক আছে? স্যার বলছি, আপনি যে জেরক্স সরি মানে যে পিডিএফটা দিয়েছিলেন ওটাতে সবকটা ছিল না, এই যে পেজটা পর্যন্ত আছেন সেই পর্যন্তই ছিল। এটা ছিল না? না, আপনাকে গ্রুপে একজন মনে বলেছিল পাঠাতে, হয়তো দেখা হয়নি, তো ওটাই জন্য দাঁড়াও দিয়ে দিচ্ছি, দ্যাটস ভেরি ব্যাড। আসলে কি করবো বলতো, নতুন করে লিখতে হচ্ছে, আবার সেই স্ক্যান করতে হচ্ছে, এই করতে হচ্ছে, বড্ড ঝামেলার ব্যাপার। হ্যাঁ, এসএসপি স্ট্যাটম্যাকের 30th সেপ্টেম্বর দেখি, এইটার মধ্যে থাকা উচিত। 64 pages, 64 pages, 60, no, it is just not 60. What happened, Barudas? Pages 64, okay. So I think আমি ভুল জিনিস পাঠিয়েছি, this should be sent, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা send copy to the WhatsApp statistical mechanics. দেখো তো গেছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা দেখে নিও। হ্যাঁ, একদম এন্ডটা দেখো তো, এন্ড পর্যন্ত আছে কিনা, এইটার এন্ড পর্যন্ত মনে হচ্ছে তো এটাই, এন্ডটা দেখে নাও তো, খুলতে টাইম লাগছে নাকি? গেছে পুরোটা? আছে পুরোটা অভিষেক? পিভি ইকুয়াল টু এনকেটি এটা মানে শেষ পেজে ওই পর্যন্ত আছে? আছে এই পর্যন্ত গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্তই। পরে আমি আবার নতুন একটা অন্য পাঠাবো, ঠিক আছে? So yeah, so then you just go through this one. Today you go through this one, and then if you have questions, then ask me in the next class. Okay, so this is the average, this one, this is half of this degrees of freedom KBT plus, again I'm repeating here, just listen carefully, that if you're Hamiltonian, this Hamiltonian, okay, so this is the relation between Hamiltonian, so H average is half of F KBT plus half of F KBT. Where from this is coming? Where from this is coming? This is coming from the this term, okay, and this one is coming from this term. If your Hamiltonian does not have this coordinate term, then only the free particle, then it will have this term. Then therefore you will have H average will be half of F is the degrees of freedom, means number of terms you have in the Hamiltonian. So suppose this Bi is 0 for all I, that means it does not contain any potential energy in the Hamiltonian. Then in that case, your system is basically purely a free particle system. That means only kinetic energy terms are there. If there are n particles and they are 3-dimensional, then I would run from 1 to 3n, right? F will be 3n. Then it should be then it is the power 2, and since it is the power 2, and that's why it is coming twice H. If it is power r, then it will come as r times H, right? And therefore your this average H should be this is basically 1 by r. R is the power of P in the Hamiltonian, and then average I equals to say 1 to 3n Pi del H del Pi, and this average individual average gives a KBT, and therefore it is running from 1 to 3n, then 3n KBT, okay, then it should be 1 by r 3n KBT, but since this r is 2 in this case, it goes as square, and therefore the average H would be 1 by 2
into 3 n kBt. That is 3 by 2 n kBt. That is what is the energy of n non-interacting free particles at temperature, which is at equilibrium temperature T. Remember, the systems we are talking about here, they are all at equilibrium at temperature T. Okay. So this is what is this one. Suppose you see in the net paper, you will see that there are now I am asking you a question. Suppose you are given a Hamiltonian. Now, okay, let me go to this one. Now suppose you have, sorry, say suppose you have H equals to say A1 P to the power 4 plus, okay, plus A2, so this is P1, let's say P1, okay, P1, and then plus A2 star P2 to the power, say 6, or no, say 4, plus say A3 say cube to the power, say 4. Okay, so this is my Hamiltonian. Okay, this is my Hamiltonian. So A1, A2 are constants. P1 is the, say this is now let me say Q1. Okay, so this is your Hamiltonian, say, let's say. Okay, now let me ask Pritam, what should be this system is in equilibrium at temperature T. This is the Hamiltonian. A1 is constant, A2 is constant, A3 is constant. This is the momentum P1, this is momentum P2, and this is the coordinate Q1. Can you tell me that what would be the average what would be the average energy of this system at temperature, equilibrium temperature T? Average energy, sir. সেটা অ্যাভারেজ মানে আপনার ইন্টিগ্রেশন ডি রো ইন্টিগ্রেশন করতে হবে না। হ্যাঁ, you can use the methodology that we had already talked about. Just now we talked. Virial, using virial. Do you know what is virial? হ্যাঁ স্যার, হাফ কেটি করে যেটা। Now tell me for this, using the virial, tell me what would be the average kinetic energy, average energy for this H average. If you cannot tell me, say that I cannot tell you. Sir, can't. Okay. Let me go to where is Samastri? Samastri, are you around? Bonna, do you want to say something, Bonna? স্যার এটা 3/4 এফ কেভিটি হবে। 3/4 এফ কেভিটি। What is F? মানে যদি ডিগ্রিজ অফ ফ্রিডম ধরি এফ তাহলে। Now I didn't know what is F? What is the value of F here? Why are you saying something about F which you are not giving? I have given you the numerical problem. Why you are saying F? 3/4 কেভিটি। Huh? 3/4 কেভিটি। You are saying 3/4 kBt. Okay, Govindo, how about you? স্যার 3/4 কেভিটি মনে হচ্ছে।
কেন মনে হচ্ছে কেন? স্যার A1 নিচে যেগুলো আছে মানে A1 P1 ওইটা হচ্ছে এফ, আর পাওয়ারে 4 মানে এফ A1 P1 টা এফ, না A1 P1 নয়, নিচে 1টা, হ্যাঁ, আর নিচে 1টা কি? মানে 1 2 3 তিনটে আছে, তার মানে 3টে ডিগ্রিস অফ ফ্রিডম। আর হ্যাঁ, পাওয়ারে 4 আছে মানে 4 ইন্টু এভারেজ অফ এইচ, এবার ওইটার নিচে আসবে। হুম হুম, তার মানে প্রত্যেকটা টার্ম থেকে ইফ ইউ টেক দ্য অ্যাভারেজ, হ্যাঁ, দেন প্রত্যেকটা টার্ম থেকে তোমার দেবে কত? কেটি বাই 4, এটা কেটি বাই 4 দেবে, এটা কেটি বাই 4 দেবে, এটা কেটি বাই 4 দেবে, তিনটাকে যোগ করলে 3 কেটি। So you should have these ideas, you know, in the net question and all these things they will ask similar this kind of questions. Okay, you should have a clear idea. You are right, and also Borna is right. Okay, Borna is right. Okay. Where is that? Okay, so unless you do some problems, you know, think of some problems, it will not be very clear. Okay, so basically F, it says degrees of freedom. Basically it is number of terms. Okay, now if you have, I'm not sure whether you see, if you have this, then what should be the energy? Now let me again come back to this. Suppose you have, so they will in the net and just they will not ask a very straightforward question. Okay, they will ask in a very little different way. Say H equals to, say A, say P to the power say 6 plus B say cube to the power P to the power 6. No, I will do like P to the power, no, I will do this way, P square plus B Q to the power say square plus, if I say BC times P to the power say 6 plus say D Q to the power 6. Now if I say this is the Hamiltonian, এইটা যদি হ্যামিল্টনিয়ান হয় তাহলে এর অ্যাভারেজ এনার্জি কত হবে? এটা জয়দীপ বলো, জয়দীপ মন্ডল। বলো, লিখবো। স্যার বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? আচ্ছা, প্রথম টার্মটা কি? স্কোয়ার টার্ম, তাই তো? তাহলে এটার অ্যাভারেজ এনার্জি হবে কেটি বাই 2। হ্যাঁ। ওকে, পরেরটাও স্কোয়ার টার্ম, তাহলে কেটি বাই 2, কেটি বাই 2, হ্যাঁ। কেটি বাই 2 প্লাস পরেরটা হবে, হ্যাঁ, কে বলছো? সম্বিতা। তারপরেরটা হবে, দেখি হিসেব করে, হ্যাঁ, তারপরেরটা তোমার এটা কেটি বাই 6 হবে, তাই তো? কেটি বাই 6 তারপরটা কেটি বাই 6। আচ্ছা। তাহলে কত হচ্ছে বলো তো? টোটাল যোগ করলে কত হচ্ছে? 1 এর 6 4/3 কেটি। তাহলে তাই 4 কেটি by 3. Okay, so this is the way you can calculate, right? I guess you will not forget it. Okay, so this is done. I think I don't need to say anything further on this. Now you see, the point is that the one point is very important here. You see, I'm reading this, and then as I read, it will be clear to you. This conclusion of equipartition theorem and may not be valid for arbitrary conditions. Suppose that the temperature, আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে
যে তোমাদের কি এই আইডিয়াটা আছে যে ক্লাসিক্যালি when temperature is very large, then some calculations you do in quantum mechanics, using quantum mechanics or quantum calculations, the expressions you have that becomes classically valid at large temperature, high temperature. Do you have such experiences that some quantity you calculate and that quantity, this is quantum mechanically, and that quantity approaches the value calculated classically? Do you have such experiences? স্যার স্পেসিফিকলি হিটের যে একবার ক্যালকুলেশন করেছিলাম আইনস্টাইনের থিওরেম কিছু দিয়ে, ওই জিনিসটা কি কোথায় করেছিলেন? বিএসসি তে করেছিলাম। মৌসুমী কোন কলেজ জানো? আমি মালদা কলেজ। মালদা কলেজ, ওকে। হ্যাঁ, ওইটা করেছিলে, আরো করেছো, আরো আছে, আরো আছে, আরো জায়গা আছে। ইউ আর রাইট, এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যে আচ্ছা, অন্যরা আমি অ্যাটলিস্ট আমি জানি না, আমাদের যারা বিএসসি আমাদের ইয়েতে করেছে আর কি, বিশ্বভারতীতে, তারা ডেফিনেটলি দে হ্যাভ গন থ্রু দ্যাট, বিকজ আমি নিজে পড়েছিলাম। ভুলে গেলে আমার কিছু করার নাই। অভিষেক, অভিষেক, অভিষেক নেই? হ্যাঁ, অভিষেক বলছি, মনে আছে আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? যে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে কোনো একটা কোয়ান্টিটি তুমি বের করলে, কিছু কিছু জায়গায় তোমরা দেখেছো যখন তোমরা লার্জ টেম্পারেচারে যাও তখন কোয়ান্টিটিটার ভ্যালুটা ক্লাসিক্যাল ভ্যালুর সঙ্গে মিলে যায়। ক্লাসিক্যাল ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা কোয়ান্টাম ক্যালকুলেশনে টি টেন্ডিং টু লার্জ করলে হাই টেম্পারেচার লিমিটে সেটা মিলে যায়। সেটা দেখেছো কোথাও? স্যার প্ল্যাঙ্কস ফর্মুলাতে করেছিলাম। এটা কে বলে? নন্দিনী? হ্যাঁ স্যার। ইয়েস, ইউ আর রাইট। প্ল্যাঙ্কস ফর্মুলাতে তোমরা কি করেছিলে? তোমরা যখন প্ল্যাঙ্কস ফর্মুলাতে অ্যাভারেজ এনার্জি বের করছিলে, তাই তো? কারণ তোমার ডেনসিটি অফ স্টেটস এক, তুমি যখন অ্যাভারেজ এনার্জি বের করছিলে তখন যখন এইচ নিউ ইজ মাচ মাচ লেস দ্যান কেবিটি, দ্যাট মিনস টি ইজ ভেরি লার্জ, তুমি যখন এইচ নিউ বাই কেবিটি ইজ ভেরি ভেরি লেস দ্যান 1 করেছিলে, তখন তোমার যে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি প্লাস অর মাইনাস 1 কি একটা এসেছিল অ্যাভারেজ এনার্জি, দেন ই টু দি পাওয়ার, আই থিঙ্ক ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি মাইনাস 1, তো অ্যাভারেজ এনার্জি ছিল এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি মাইনাস 1. Now if h nu by kBt is very very less than 1, then you can expand e to the power x as 1 plus x, then 1 cancels, in the denominator h nu by kt, then if you take to the numerator then it will be kt. So average energy turned out to be kt, and which if you talk about the specific heat, then it will give you the expression from the Dulong-Petit's law, which is from the equipartition theorem, right? Or in your this one, in your what should we say, in your Planck's radiation, what does it give? It gives kBt, right? Now what does it give actually in Planck's radiation? The average energy is kt, and then you multiply with the density of states, right? What does it give? নন্দিনী কি বলছিল? নন্দিনী? হ্যাঁ স্যার। তুমি কি বলছিলে? হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম যে ওই এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেভিটি মাইনাস 1, এটাকে যদি হাই টেম্পারেচারে করি তাহলে ওটা ক্লাসিক্যাল সিস্টেমের মতো বিহেভ করবে, এটাই বলছিলাম। কেটির মতো এনার্জিটা আসে, তারপর যদি তুমি স্পেসিফিক হিট করো, স্পেসিফিক হিটটাও তোমার ওই ইয়ে হবে আর কি, তোমার ওই ডুলং পেটিটস ল হিসাবে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মৌসুমী তুমি কি এটাই বলছিলে? হ্যাঁ স্যার। Okay. So Abhishek, don't you remember that? হ্যাঁ স্যার এখন মনে পড়েছে। তাহলে অনেক পরে পরে মনে পড়ছে। যাই হোক, তো এইবার আসি। সুতরাং আমি যেটা বলতে চাইলাম, তোমাদের একটা আইডিয়া আছে, যদি টেম্পারেচার লার্জ হয় তাহলে ক্যালকুলেশনগুলো, কোয়ান্টাম ক্যালকুলেশনগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে মিলে যায়। তার মানে ইন দ্যাট রিজন অ্যাট হাই টেম্পারেচার দ্য ক্লাসিক্যাল থিওরি ইজ ভ্যালিড। ওকে, এইবার এটা পড়ো। সো কনক্লুশন বললাম কি, যে যদি তোমার এইরকম টাইপের হয়, এইরকম টাইপের হ্যামিল্টনিয়ান থাকে স্কোয়ার টাইপের, তাহলে ইচ ডিগ্রি অফ ফ্রিডম উইল করসপন্ড টু আ energy, not each degree of freedom actually, each for each term you will have an energy half kT, and if you have a potential term also, say harmonic oscillator, in harmonic oscillator you have 3 degrees of freedom, and for harmonic oscillator, since there are two terms, each freedom will correspond to kBt, and therefore 3 kBt for a harmonic 3D harmonic oscillator. So like that. So but free particle, each degrees of freedom for free particle will have half kBt, because you have only p square by twice m term. That's why only half kBt. Now it is saying that this conclusion, okay, that means you see in classical regime, when you go there, then this is the average energy per degree of freedom, okay, for a free particle, say. That means that each particle or each degrees of freedom for the free particle has to be excited, right? Then only every all the degrees of freedom will participate in contributing to the total energy. Okay, now just say to talk to here later. Now the temperature of the system is low. If the temperature of the system is low and it is unable to excite all the degrees of freedom, or in other words, if some fraction of degrees of freedom are frozen, then the theorem may not be valid. However, at high temperature, it is expected that all degrees of freedom establishment. Then all degrees of freedom will be excited and thus contribute to the internal energy of the system. Hence, the theorem may produce good result if applied to calculate physically measurable quantities such as specific heat, etc. Okay. Now just read this one once more by yourself. Okay. তোমার তো ডকুমেন্টে আছে, একটু পড়ো। হ্যাঁ, তোমরা
হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল? হ্যালো, স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি বলো। মানে যে ডিগ্রি অফ ফ্রিডমটা ফ্রোজেন হয়ে যায় বলছে টেম্পারেচার কম থাকতে গেলে, তো হুম, এটা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বললাম যে মানে ডিগ্রি অফ ফ্রিডমটা টেম্পারেচার কম থাকতে গেলে কয়েকটা ফ্রোজেন হয়ে যায়, এই ব্যাপারটা যে বললো, তো হ্যাঁ ওইটা একটু আরেকবার এক্সপ্লেইন করুন, ওটাই বলছি। হ্যাঁ, এইটার মানে হচ্ছে তোমার যে বিভিন্ন যে মোডস গুলো আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো আছে, হ্যাঁ, তোমার যদি সাফিসিয়েন্ট টেম্পারেচার না হয় সবকটা এক্সাইট হবে না। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার এক্সাইট হতে পারে, কিছু কিছু নাও হতে পারে। ধরো তোমার অনেকগুলো অসিলেটার্স আছে, কিছু কিছু অসিলেটার এক্সাইট হলো, কিছু কিছু হলো না। হ্যাঁ, এনাফ হয়তো এনার্জি পেলো না, বুঝলে তো? তো ইন দ্যাট সেন্স, হ্যাঁ, ওই জন্যই লো টেম্পারেচারে তুমি দেখো কেবিটি টাইমস এন যদি পার্টিকেল থাকে, হ্যাঁ, 3/2 n কেবিটি দেয় না যখন ভেরি লো টেম্পারেচার থাকে। তার কারণটা কি? তার মানেটা কি? তার মানে তারা সবাই এক্সাইটেড হতে পারছে না। হ্যাঁ, সো এবং সেই জন্যই তোমার যখন লো টেম্পারেচার ফিজিক্সে যাও, তুমি লো টেম্পারেচারে তুমি দেখবে যে ভ্যালুজ গুলো কম আসে। তার কারণ কি? তার মানে all the particles cannot participate in that. কেন পার্টিসিপেট করতে পারে না? বিকজ দে অল আর নট ইকুয়ালি এক্সাইটেড। ওকে, কারণ সমস্ত কিছুই তো এনার্জি থেকে আসছে। এবার সবাই যদি তুমি এক্সাইট করতে না পারো, হ্যাঁ, তাহলে সবাই পার্টিসিপেট করবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো সেটাই হচ্ছে ব্যাপার। এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কেন আমরা লো টেম্পারেচারে আমরা রেজাল্ট গুলো মানে ক্লাসিক্যালের থেকে অনেক কম রেঞ্জের পাই। তার কারণটা হচ্ছে ওইটাই, যে উই ক্যানট এক্সাইট unless until we give a huge amount of temperature or energy, then we cannot excite all the particles, all the modes, and therefore all the modes cannot contribute to the or to the manifestation of the physical quantity or physical observable. Okay, now in this context, let me leave a note that the energy contribution from each degree of freedom that has been derived within the purview of microcanonical ensemble can be obtained easily in the canonical ensemble theory. মানে এটা বলছে, যেটা নোটটা হচ্ছে বেসিক্যালি যেটা আমি আগের দিন বলেছিলাম, যে এই যে তোমার ভিরিয়াল অ্যান্ড অ্যাভারেজ অফ ভিরিয়াল, ফ্রম দেয়ার ইউ গেট দ্য ইকুইপার্টিশন থিওরেম ফর দিস ফ্রি পার্টিকলস। এইগুলো তুমি ক্যানোনিক্যাল এনসেম্বলে গেলে আরো ইজিলি ইউ ক্যান reproduce these results. Okay, you will get the same result in the canonical ensemble, and it will be more easy to do that. We further mention that the quantity, this average qi pi dot, this is called the virial, as I said. Now this is the expectation value of the sum of the products of the coordinate and the force, right? Active force acting on the system. So these are the coordinates, and corresponding force acting is the pi dot. Okay, the product and then sum over all. Then that is called the virial. And this virial is, of course, we have already obtained this average, and that turns out to be that minus 3n kbt, right? Because qy del h del qy is basically minus pi dot, and therefore it is minus 3n kbt for a gas of n particles. Now again, if you look at it from a different angle, that v is summation pi qy dot is summation qi fi, and if it is a continuous system, if you force is a continuous one, then you just get the integration, because f is related to pressure of the boundary wall, because pressure is exerted, pressure or the force is exerted on the particle, and the pressure is basically p, then the force is p times ds, and this is the r, because particle is moving this way and in the outward direction, and the force is acting in the opposite direction. That's why the minus sign. So r dot for the particle, r is the coordinate, r dot pds, p is this is the force, and that gives you r dot ds, p is constant here, minus p r dot ds, and minus p
This is divergence. You can make it divergence R dV, and therefore it is minus P dV, because divergence R, you know, that's 3, right? And you integrate over V, and that is dV is V, and therefore minus P into 3V minus 3PV. Now you equate both this and this, because this is the same thing on the right side and this is the same thing on the left hand side. Then you get equal, and then PV equals to NKT, and therefore you can reproduce the equation of state of a gas, okay, non-interacting gas enclosed in a container of volume V, okay, and having the pressure P. So this way you can just, you know, obtain this thermodynamic relation, equation of state of the gas. Okay, so I stop here as far as microcanonical ensemble and other stuff is concerned. Now I will move to canonical ensemble. Okay, so now my request is again to you that please go through the notes, go through Patria, and, you know, brush up your mind and make it as if it is very, you know, it's kind of very transparent to you. Whenever I talk or somebody talks about anything on microcanonical ensemble, you will be able to, you know, recollect that. Now I come back to another one, this canonical ensemble. Okay. Okay. So is there any question before I start here? Moushumi, any question? No, sir. Abhishek? No, sir. Biplab? No, sir. Okay. So now we let's talk about canonical ensemble. আচ্ছা, আমি এইগুলো পড়াতে পড়াতে আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করব canonical ensemble এর জিনিসপত্র. So be prepared, okay? It's a very interesting topic. Why don't you read? I don't know. You can read. As I said in my earlier lectures, I have discussed about the microcanonical ensemble in detail. I stress on this fact detail, okay? Because I have discussed really in detail and very slowly. So there is a straightforward relation between the number of microstates and entropy. We have talked about it n number of times, and hence other relevant quantities can be calculated from that relation, because there is a direct relation between the number of microstates and thus entropy, and entropy is related to thermodynamics, and hence you can calculate any thermodynamical quantity of your desire. However, it is not at all easy to calculate the number of all possible microstates for all physical systems. The systems we consider, maybe it's easy, you know, to calculate the number of microstates, but you may have a very complicated system, and there you will not get a clue even to calculate the total number of microstates. Maybe your phase space will not take a very good shape, as we have discussed earlier. It may have different kinds of shape, and therefore it will not be easy task. It will not be an easy task to calculate the total number of microstates. Then what do you do? Obviously, you look for some other alternative approach, and that is what is the that alternative approach is nothing but that we are going to talk about is the canonical ensemble. Now, what is the concept? So that is what I said. The natural demand is to look for an alternative approach for the ensemble theory. Always remember, when we are talking about the average, you are averaging over the ensemble. Always keep in mind. When you are talking about these systems, we are always talking about the equilibrium system. Okay. Now, an alternative approach is to keep the temperature constant instead of its energy. Okay. Now, yeah, okay. Before going that, let me ask you one question. The question is, suppose you are given a system, you know, we're talking about the microcanonical ensemble, and there, if somebody wants to know about the entropy of the system,
then what you are going to calculate first? Number of microsteps. Number of microsteps, right, correct. So that kind of problem will be may appear in your NET exam or somewhere, that a system is given, then you have to calculate the all possible configurations for the system, right? That is the number of microsteps, and then you can relate it to the entropy of the system. Okay, and AS equals to K ln omega is this is the relation that we obtain using the relation between using the concept of additive quantity, additive nature of entropy, and multiplicative nature of the microsteps, right? From there we had a relation, and then later we derived that relation, right? Okay, so an alternative approach that we are looking for is to keep the temperature constant, because you know in a physical system it is really very difficult to keep the energy at constant value, and also it is always difficult to measure a system with constant energy, right? And it is both way difficult. It is difficult to maintain a system at constant energy, and also it is difficult to measure this constant energy. Then it is better to think of a system which will be maintained at equilibrium at a temperature, constant temperature T. It is very easy to measure the temperature of the system, because you put a thermometer and then immediately you can get the temperature of that, or you can have platinum resistance thermometer or some other thermometers. You can measure the temperature easily. So here, instead of making the system with energy constant, we will try to relax the energy, but we will maintain the temperature to be constant of the system. So in this case, the macro state that will define not NVE, but will define in terms of NVT. Okay, so that is what I'm saying. That alternative approach is to keep the temperature constant instead of its energy. Practically, temperature is a quantity which is easily measurable and can be controlled easily. Therefore, let us define the macro state of the system as NVT, not NVE. The ensemble corresponding to the macro state, NVT, is called canonical ensemble. So there you had an ensemble of systems having the corresponding to the macro state NVE. There's a microcanonical ensemble, but in this case you have an ensemble with the macro state corresponding to macro state NVT, and that ensemble is called canonical ensemble. Now in canonical ensemble, the temperature is maintained constant and there is no restriction on the energy of the, as I said, let us relax on the energy value. So energy, in principle, it can take any value anywhere between 0 to infinity. However, the system will be maintained at a constant temperature T. Okay, and then of course it has to be connected with some reservoir or some huge heat capacity material with heat capacity, where a little bit of heat taking or giving doesn't make any change, and therefore the temperature will be maintained at constant temperature. System will be maintained at constant temperature, right? And so there is no restriction on the energy of the system. The energy is necessarily a variable, and in principle it may take any value between 0 to infinity. That is what I said. Now the question we ask, what is the probability that the system may be found in one of the states characterized by ER? ER is the energy. Okay, so this is a very crucial question that I ask, that you have a system which is maintained at temperature T. However, the energy of the system is now flexible, variable, and it could in principle take any value from 0 to infinity. Then I ask the question, then what is the probability that the system will be having the energy ER? So that is what we are going to ask, that what is the probability that the system will have an energy ER? Let us denote it by PR. PR is a probability that the system will be having in the eigenstate. We say this is the eigenstate with energy ER. Okay. So PR is the probability of the finding the system in the energy value ER. Okay. Now there are two ways to find this PR. One way that I have mentioned here, you regard the system or you treat the system
as in equilibrium with the heat reservoir at a common temperature T and study the statistics of the... Yes. Yes. Hello. স্যার আমার ভাই ক্লিক করে দিয়েছে বদমাশি করে। কি ক্লিক করেছে আমি কিছু বুঝতে পারিনি। ভাই ওর আরেকবার phone ক্লিক করে দে। ভাই তো বদমাইশি করবেই, ভেরি ভেরি অবভিয়াস। তুমি ঢুকে যাও আবার। হ্যাঁ, তুমি আছো তো, ভিতরেই তো আছো। হ্যাঁ, কথা বলছো, ভিতরেই আছো। হ্যাঁ হ্যাঁ, ও সাইড থেকে এসে ওটা অডিও অন করে দিয়ে চলে গেছে। ভেরি গুড, হি ইজ এ নাইস বয়। হ্যাঁ, বাচ্চারা তো এরকম করবেই, দ্যাটস ভেরি অবভিয়াস। ঠিক আছে ভাই, ভালো কাজ করেছে। নাও ঠিক আছে, আমি শুরু করি তাহলে। হ্যাঁ স্যার। Now regard the system as in equilibrium with a heat reservoir. Okay, so basically there are two ways to do things. One, regard the system as in equilibrium with the heat reservoir. As I said earlier, that if you want to maintain a temperature of the system at a constant value, then it has to be connected with a heat reservoir. Means it has to be connected with a system. It's a huge system which has a huge heat capacity, right, which can accommodate lots of heat. That means little bit of heat coming and going doesn't matter to the reservoir. Okay, so in that way the system temperature can be maintained if you make it to connect with a heat reservoir. Okay, this is one way. So to keep the temperature constant, both the heat reservoir and the temperature and the system. And number two, this is a very important thing here. Now treat the system as a member of the ensemble. Ensemble means a collection of systems corresponding to the macrostate NVT. Now in which, so you have a collection of systems in which the energy, total energy E, this curly E, is distributed among the members of the ensemble. Okay, and then study the statistics of sharing this energy or the sharing process. So there are a couple of things again I mentioned, that one way, what is our aim? Our aim is to find the probability that the system will be found with the energy eigenvalue ER. That means the system will have an energy ER. Okay, then what is the probability? Then this probability could be found with two treatments. One, you may regard the system as if the system is maintaining a equilibrium temperature T in connection with a heat reservoir. And then you just try to understand the statistics of energy exchange between these two, the system and the reservoir. This is one way. From there, probably you will get the value of PR, that is the probability of the system to be at energy ER. Or otherwise, you think of an ensemble of systems, okay, consistent with the macrostate NVT, and where the total energy E is distributed among these members of this ensemble. Then study the statistics of sharing this energy among the members of this ensemble. There are two approaches. With these two approaches, you can probably find the probability of the system to be at the probability of finding the system at an energy ER. Now let us first treat the system, considering that the system is immersed in a heat reservoir, or it is in contact with a heat reservoir. Okay, now let us consider the system A. This is the system A, which has the energy ER and which is maintained at temperature T, along with the reservoir, which is having an energy ER prime, and of course the same temperature because they are in equilibrium. Okay, now on attaining a state of equilibrium, the system and the reservoir would have a common temperature T. Now their energies, however, may vary and in principle may take any values between 0 to infinity, right? Because I don't have any restriction, any control on E.
all I want to control is the temperature should be the same for both the system and reservoir, or the system will be at equilibrium with reservoir at temperature T. That is what I have demand. Okay. Now you see this total system and energy, you know, this is the kind of, this is the heat and reservoir and the system. So they're kind of closed in a sense, and therefore the total energy is not dying out or is not popping out. And therefore the total energy ER plus ER prime should be a constant energy E0. The total energy of the system, both reservoir and the system, that one energy should be ER prime plus ER should be constant, and then I name that as E naught. Okay, that is total energy equals to constant, where ER is the energy of the system and ER prime is the energy of the reservoir. Of course, I mean, the reservoir is a very large, it's a common sense, and the system is small compared to the reservoir, because this is the one who is trying to maintain the equilibrium, and therefore this energy should be much less than the energy of the reservoir, and that is very obvious. And therefore we can say that ER is very less than ER prime, and therefore ER by ER prime is very less than 1, or else if you can add in the denominator ER, then it will give you E0, and therefore we can say ER by E0 also very less than 1. Okay. Now the system, once we have specified, the reservoir R can still be any one of a large number of states which are compatible with the energy value ER prime, right? You see, this is the reservoir. The reservoir can have huge number of states, right? But of course, I mean, corresponding to the total energy of the reservoir ER prime. Let us assume that number of such states is denoted by omega function of ER prime. This is the number of states that the reservoir can have at temperature ER prime. Now, if you think a while, or if you pay a little bit attention to it, or think a bit deeper, then you will feel that larger the number of states available to the reservoir, the larger is the probability of the reservoir to be at the energy ER prime. If you have more and more states available, then it will have more and more possibility to be on those states, and therefore it will have more and more probability to be with the energy ER prime. If the system has if the reservoir has the energy ER prime, then that will correspond to the fact that the system will be with energy ER, and therefore it is more and more probable for the reservoir to be in the energy ER prime. That is the more and more probable for the system to be in the energy ER. This is dot, this is not prime, okay? This is ER. Now, since various possible states are equally probable with a given energy, the relevant probability is directly proportional to the number of these microstates, number of possible states. As I said, that equal probability, if you consider, so this is the constant energy that the system is having, and all states are equally probable, and therefore the probability is the relevant probability for the reservoir to be in the state ER prime, or in other words, the probability that the system should be in the energy state ER should be proportional to this. Okay, should be proportional to this number. এটা ঠিক বুঝলাম না। কে বলছো? অর্ঘ। ওকে, কি বুঝলে না বলো? মানে এই যে এইখানটা বললাম, কতটুকু বুঝলে বলো, তারপর আমি ধরছি। না এই প্যারাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমি এবার না পড়ে বলি। হ্যাঁ, এটা পড়তে বোঝাচ্ছিলাম তো। এবার সিস্টেম, আর কার অসুবিধা হচ্ছে? আর কারোর অসুবিধা আছে? স্যার আমার একটু হালকা অসুবিধা হচ্ছে, মোশন বলছি। আচ্ছা, ঠিক আছে। Okay, so now you have a system, and that system is immersed in a reservoir. Okay,
then the system and the reservoir, they're maintaining a equilibrium temperature because reservoir has a huge heat capacity, and therefore it can maintain a constant temperature of the system. Now, however, the total energy, because reservoir and the system, they're isolated, they're closed, and therefore since the reservoir and the composite system, so I will refer as a composite system. Composite system means the composite system means the system and the reservoir. Okay, this composite system has a constant energy, right? That is E naught, and that composite energy should be, of course, the sum of the energy of the system and the reservoir, and that is ER plus ER prime, and that ER plus ER prime, the total energy, that I say E0. Okay, now look at the reservoir. The reservoir, as long as it is maintaining the energy ER prime, then certainly the system is also at the same time will be maintaining at the will having an energy, will be having an energy ER. If the reservoir is having an energy ER prime, then the system must have the energy E0 minus ER prime, that is ER, right? Then if the more the probability the reservoir will maintain its energy ER prime, then that is the probability, on the other hand, that the system will maintain its energy ER, right? So in that sense, and now the reservoir, if the reservoir is very large, now it can have many microstates. You know from the earlier discussion, if the system is large, its number of microstates will increase, and so on, right? That you have already learned, and we have already explained in detail. If the system is large, then its microstate will be larger. If the system increases, number of microstates will increase. And since it is a huge reservoir, it's a reservoir, means a huge system, then it will have many microstats. And let me name that as omega. It's of course function of ER prime, because that is the energy, that is the constant energy is maintained with the reservoir. So for the reservoir at constant energy ER prime, it will have a number of microstats omega, which is function of ER prime. Then more and more microstates it will have, the reservoir, it will have more and more probability to be with the energy ER prime. And therefore we can say more and more the probability that the system will be with energy ER prime, then more and more will be the probability that the system will be at the energy ER, because ER prime, ER plus ER has to be constant, right? So we can say then the probability that the system will be at energy ER, that should be directly proportional to the number of microstates available to the reservoir, because these probabilities are directly proportional. And also in here it is equal a priori probability is also considered here, and therefore the total probability will be directly proportional to the number of microstates. Okay, so because each one has 1 by, so the probability that one microstat access, what is the probability of accessing one microstat is 1 by omega, right? And in that sense the probability is proportional to the number of microstats of the reservoir, and if it is the probability that ইনভার্সলি প্রপোর্শনাল হলো না তাহলে? আহা, তোমরা বোঝো না কেন ব্যাপারগুলো? বুঝি না। ইনভার্সলি প্রপোর্শনাল এটা বলে দিলে ইনভার্সলি প্রপোর্শনাল। আমি কি বলতে চাইলাম? আমি বললাম যে what is the probability that one microstat will have, that will be 1 by omega. তোমরা শোনো ভালো করে, একটু নিজের নলেজটা দাও। 1 by omega probability, আমি কি বললাম? What is the probability that one microstat will have the probability? That should be 1 by omega. একটু লজিক্যালি তো ভাবো জিনিসটা। হ্যাঁ, but anyway, so this is, so the probability is directly proportional to, তোমার যদি একটা দ্বীপের মধ্যে, suppose you have you are in a lake, okay, in the lake you have let's say some poles, okay, পোল আছে মানে কতগুলো খুঁটি আছে যেখানে তুমি দাঁড়াতে পারো একটা লেকের মধ্যে, ঠিক আছে? তুমি ভিজতে চাও না, তুমি সেখানে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি যে কোনো পোলে তুমি দাঁড়াতে পারো,
You have all the choices. If you have more pole, then you have more probability to be on the poles. Okay, there is less probability to be fell down in the water, right? If you have more and more poles, then you have more and more probability to be standing outside the water, right? Inside the pond, but above water. So this is what it is. I mean, the reservoir has many probable configurations, probable states which it can occupy, maintaining the energy ER. If it has so much probability to be at the energy ER, then that is then in other words, the system will also have the similar probability to be with the energy ER. এবার বুঝতে পারলে অর্ঘ? হ্যাঁ স্যার। আর কারো ডাউট আছে মৌসুমী? না স্যার, বুঝতে পেরেছি। Okay, so then you see the probability, মানে basically it is like this. You have 1 rupee coin, okay, and now you have two friends. It has to be if you have 1 rupee coin, then your friend does not have anything. Okay, then what is the probability that your friend does not have the rupee? This is the same probability that Mosami you have the probability to have the rupee with you. So this is the argument. Okay, again I repeat that suppose there is a 1 rupee coin, and that should lie between Mosumi and say Orgo. Okay, one of them should have the coin. Then I ask, what is the probability that Orgo does not have the coin? That should be same as what is the probability that Mosumi will be having the coin, right? You understand Mosumi and Orgo? So this is the logic. Okay, in that sense, the probability that the system will have the energy ER is proportional to the number of microstates that the reservoir can explore with the energy ER prime. And now we know S is K ln omega, and therefore ln omega equals to S by KB. This relation is known to us, relation, and therefore omega equals to exponential of S by KB, right? Acha, again I ask you, this is very important thing. Does anybody else have any confusion on this? If you have any confusion, please ask. Don't hesitate to ask. স্যার বলছি, আমার আরেকটা কোশ্চেন ছিল। বলো। বলছি মানে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল আর এনসেম্বলের মধ্যে মানে পার্থক্যটা তাহলে কি হচ্ছে? জাস্ট এটাই কি এখানে এনার্জিটা টেম্পারেচার দিয়ে রিপ্লেস হচ্ছে, আর প্লাস হচ্ছে এনার্জি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু হচ্ছে, এটুকুটাই? আর কোনো ফিজিক্যাল ডিফারেন্স আছে যার মধ্যে? না, দুটো ওইটাই ডিফারেন্স। একদম ঠিক বলেছো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, এটা কে বলে? এটা কি স্যার বলছি? স্যার মৌসুমী বললাম। হ্যাঁ কে বলছো? অভিষেক? হ্যাঁ স্যার বলছি, পেজ নাম্বার 2 তে যান একটুখানি। পেজ নাম্বার 2? হ্যাঁ, পেজ নাম্বার 2 এর সেকেন্ড পয়েন্ট। না, 2 আমি দিইনি। নাম্বারটা কি বলো? 67 এটা? ওই 66 এটা? হ্যাঁ, এর একটুখানি উপরে ওই সেকেন্ড পয়েন্টটা। পেজ নাম্বারটা বলো না। পেজ নাম্বার আছে তো, বলো না, তোমার কাছে তো আছে। দেখা যাচ্ছে না স্যার এটা। এইটা? হ্যাঁ স্যার, এটা সেকেন্ড পয়েন্টটা স্যার। এই সেকেন্ড পয়েন্টটা ঠিক বুঝতে পারে। হ্যাঁ সেকেন্ড পয়েন্ট। এটা এখন বুঝবে না, এখন তো আমি বোঝাইনি এটা। আমি জাস্ট স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি। এটা তো ডিটেইল অ্যানালিসিস। এখন আমি এইটার উপর অ্যানালিসিস করছি, নাম্বার 1। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা অভিষেক and my other students, আমি তোমাদেরকে একটু রেগে কথা বললেও কিন্তু তোমরা কোশ্চেন করবে, ঠিক আছে? কোশ্চেন করতে ছাড়বে না, কেমন? অর্ঘ হ্যালো স্যার। হ্যাঁ বলছি, কোশ্চেন করতে ছাড়বে না, ওকে? ঠিক আছে। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমি এত কথা বলছি তো মাঝে মাঝে একটু রাগ হতেই পারে। হ্যাঁ, প্লিজ বেয়ার উইথ মি। হ্যাঁ, জানো তোমরা রাগ করো না। ওকে, আচ্ছা, এখানে আর কারোর কোনো প্রশ্ন নেই তো এই জায়গাটায়? নন্দিনী, কারা সব আছো? আমি একবার ডেকে নিই সকলকে। এবার এই 24 জন, বাকিরা কোথায় গেল? ক্লাস আছে নাকি? না তো। অভিষেক, বিপ্লব, হ্যাঁ স্যার। এরা কোথায়?
অভিষেক অভিষেক হ্যাঁ স্যার। কি ব্যাপার বলো তো, কি বুঝতে পারছে না, বোঝাতে পারছি না, না কি কোথায় প্রবলেমটা কোথায়? স্যার একটা জিনিসে স্যার একটু সমস্যা হচ্ছে, সেটা হলো যে আপনি যখন শুধু মুখে বলছেন, হ্যাঁ, তো তখন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই ওই লেখাগুলো পড়লে তখন মানে মানে তখন সেই স্পিডে ধরে বুঝতে অসুবিধা হচ্ছে একটু। মানে শুধু মুখে বললে যখন তখন সুবিধা হচ্ছে বুঝতে। তা বলে পালিয়ে যাবে, বলতে তো পারে। 11:30 থেকে আসলে ক্লাস আছে, মনে হয় এখন কেউ কেউ বেরিয়ে গেল সেই জন্য। 11:30 তো অনেক দেরি, এখনো 15 মিনিট আছে। হ্যাঁ মানে 2 ঘন্টার মধ্যে তো আমরা 1 ঘন্টা প্রায় ডিসকাসই করলাম কোয়েশ্চেন নিয়ে। হ্যাঁ সেটাই। এই আমি আর কি করব বলো, আমি আমার তরফ থেকে যতটা পারি, তোমরা যারা আছো তাদেরকে বলি। ঠিক আছে অভিষেক, আমি ওটা মাথায় রাখবো। হ্যাঁ আচ্ছা অভিষেক, এখানটা আর কোনো অসুবিধা আছে এই জায়গাটায়? নেই স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এখানে আমরা এখন অব্দি এনসেম্বল নিয়ে তো কিছু বলিনি, মানে একটাই সিস্টেম রিজার্ভারে রাখা আছে, এরকমই তো সিচুয়েশনটা। হ্যাঁ 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 একদম একদম। ওই দেখলে না অভিষেক যেটা বললো যে আমি সেকেন্ডটা বুঝতে পারিনি। হ্যাঁ এই সেকেন্ড পয়েন্টটাই এনসেম্বল নিয়ে। হ্যাঁ আমি বললাম না, আবার বলছি দেখো। হ্যাঁ হয়তো আমি তাড়াতাড়ি বলছি কিনা জানি না, 2 রকমের ট্রিটমেন্ট আছে। হ্যাঁ সো লেট মি নট রিড আউট, ওকে। 2 রকমের সিস্টেম আছে, 2 রকমের ট্রিটমেন্ট আছে। একটা ট্রিটমেন্ট হচ্ছে আমার বেসিক্যালি হোয়াট আই ওয়ান্ট টু নো, my target question is what is the probability that the system, because I said that in the canonical ensemble the system can have any energy between, in principle it can have any energy between 0 to E, but this should be maintained at constant temperature, right? This is what is the condition that I want for a canonical ensemble. Now then the relevant question that you have to ask, then what is the probability that the system could be found at a particular energy ER? Because now energy could be anywhere, temperature is constant. Now you ask the question, what is the probability that system could be found with an energy ER? If you know that, then you can calculate many things, right? Average quantity and others. If you want to calculate the average energy, then you have to know what is the probability that the system will be with the energy E, right, or ER, and then you multiply with E and then integrate over, you get that and normalize it of course, and then you get the average energy, right? You calculate any average quantity, then you must know what is the probability that this system will be in this state. Okay, that means in this eigenstate or this energy state, that is what you have to ask. Okay, so system now we are considering is it is in connection with the reservoir, it maintains a constant temperature, and its energy could be anywhere between 0 to infinity in principle, but it may not be, it's from 0 to infinity, right? Practically, but it can have various energies. Okay, energy level. Now the right question that you have to hit is, what is the probability that the system will have an energy eigenstate, say ER? For that you can have 2 treatments. Okay, you can have 2 treatments. One, you consider the system is in with the reservoir as usual, and then you see the exchange of energy and other things and so on, and then you can probably find out the probability that the system will be found at the eigenstate, say ER. Yet there is another possibility, there the ensemble comes. Here you think of the reservoir itself is a collection of ensemble. Okay, suppose you have an ensemble of systems and each corresponds to the macro state N, V and T. That means you maintain the temperature, and you have large number of systems, then one of the member is your system and others
will be treated as a reservoir. Okay, you understand my point? So in this treatment, it is the ensemble itself is a reservoir. It will be behaving like a reservoir. Okay, and this treatment we have not done yet. We'll do this treatment, after having the treatment of this equilibrium, treatment of the system being at equilibrium with a heat reservoir. After we treat the system this way and find the probability of the system to be at the energy ER, and then we will treat the system this way, where the system itself is a member of an ensemble of systems. That means apart from the system, other ensembles, other members of the ensemble are like reservoir. Okay, then we'll look at the statistics of energy exchange or sharing between total energy sharing among the members of the ensemble, and from that probably we will get we will be able to derive the probability that a system or a member in the ensemble will be having the probability to be in the energy state, say ER. Okay, Abhishek, did you get the feelings? I mean, what we are going to do? হ্যাঁ স্যার, অল্প অল্প বুঝলাম, তবে আমার মানে একটা জায়গাতে কনফিউশন। আমরা এনসাম্বল মানে যেটা বুঝেছিলাম যে আইডেন্টিক্যাল সিস্টেম, হ্যাঁ, তো তা সিস্টেম গুলো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে একটা টোটাল বড় একটা এনার্জি দ্যাট ইজ ই, সেটাকে সবার মধ্যে শেয়ার করে দেওয়া। হ্যাঁ, তো আইডেন্টিক্যাল হলে সবাই তো সবকিছু সমান পাবে, তাহলে এই ডিস্ট্রিবিউশন কথাটা কেন আসছে? না, তার কারণ হচ্ছে সবাই তো সবাই একই স্টেট থাকে না। দে উইল করসপন্ড টু আ ম্যাক্রো স্টেট, বাট মাইক্রো স্টেট দে মে বি ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ইন দ্যাট সেন্স এনার্জি হ্যাঁ হ্যাঁ, ওকে, ইন দ্যাট সেন্স। ওকে, সেটা আমরা মাইক্রো স্টেট মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল পড়তে গিয়েও দেখেছি। They can have a particular energy, but they can be in any other state, and that is what is the ensemble. Ensemble এর মানেটাই তো তাই। বুঝতে পারলে অভিষেক? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, সো তাহলে কি আজকে এখানেই ছাড়বো না এনার্জি আছে? স্যার ছেড়ে দিন। ওকে, ঠিক আছে, তাহলে এই মেসেজটাই নিয়ে যাও। হ্যাঁ, এই পর্যন্ত মেসেজটা নিয়ে যাও, ঠিক আছে? পিআর স্যার, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি 61 পেজটায় যান, আগের দিন একটা ওই লেবনিজ ইউজ করে একটা ইন্টিগ্রেশন 0 করতে বলেছিলেন, ওইটা একটু যান। না, ওটা তো 61। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করেছি, কিন্তু মানে কনফিউশন আছে একটুখানি। করে প্রেজেন্ট করবে একদিন, নেক্সট দিন নাকি? হ্যাঁ প্রেজেন্ট করবে। আরো সবাই করুক, নিজেদের মধ্যে ডিসকাস করো। ঠিক আছে। হোমওয়ার্ক মানে যে তোমাকে একাই করতে হবে তার কোনো মানে নেই, ইউ ক্যান ডিসকাস উইথ ইওর ফ্রেন্ডস। হ্যাঁ ঠিক আছে স্যার, বলছি আজকে যেটা যে করালেন ক্যানোনিক্যাল এনসেম্বল থেকে, সেই জায়গাটাও পাঠিয়ে দিন। হ্যাঁ, ওইটার পিডিএফটাও নেই। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ওভারঅল সমশ্রী and I ask Somashri and this Mousumi and Abhishek and Biplab and others also. Mainly তোমাদেরকে আমি বলছি যে, are you able to follow what I'm saying? So far the classes that we have done, I think this is the 15th or 16th class. So are you able to follow the things, or you are not giving enough time to follow? My problem ta kothay? I want to know what is the problem, that you are forgetting something that we have taught, we have discussed many times. And Shreyoshi also. Shreyoshi, are you around? Shreyoshi? They have left. Maybe for next class. Okay, Abhishek? হ্যাঁ স্যার। What is the problem actually? Is it that are you not going along? Means you are not studying or looking at the things every day?
or there is something that I'm running in a speed? স্যার রানিং স্পিড না, মানে বলতে মানে কোনো দিন ক্লাসে মানে আমার কথা বলতে গেলে কোনোদিন আমি ক্লাসে যেটা পড়ানো হয় সেটা সঙ্গে থাকি, মানে আমার তত অবধি পড়া হয়ে থাকে, আর কোনোদিন একটা ক্লাস দুটো ক্লাস পিছিয়ে থাকি। এবার কোনোদিন একটা ক্লাস দুটো ক্লাস পিছিয়ে থাকলে তো সেই দিনেরটা ঠিক মানে হয় না, মানে সেটা একটু মানে আমাদেরই কটা অসুবিধা হয়, তো সেটাই মানে করা উচিত মানে কিন্তু আমাদের স্টুডেন্ট হিসাবে। হ্যাঁ, কিন্তু ফর ইনস্ট্যান্স যে এই পুরোনো দিনের কথাগুলো আর কি, হ্যাঁ, যেমন ধরো এই যে স্টেডি স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট বা অন্যান্য যে এগুলো, তারপর এই মাত্র একটা জিজ্ঞাসা করলে সেটা ওই এনসাম্বল, এইগুলো তো অলরেডি আগে ডিটেলে ডিসকাস করেছি, তাহলে সেইগুলো তো কনফিউশন হচ্ছে বা মনে থাকছে না, বা মানে কেন হচ্ছে এটা? অভিষেক? আচ্ছা, আর একটা জিনিস যেটা মানে আপনি যেটা বললেন মনে থাকছে না, সেই প্রসঙ্গে একটা কথা, যে মনে মানে থাকছে না ফিজিক্যালি মানে ক্লাসে উপস্থিত থাকলে, হ্যাঁ হ্যাঁ মানে বলছি যে ফিজিক্যালি ক্লাসে উপস্থিত থাকলে কি হয়, যে সাপোজ আপনি একটা স্টেটমেন্ট বললেন, হ্যাঁ, এবার সেই স্টেটাই মাত্র কিন্তু মানে সাথে ইমপ্রিন্ট করে না, সেই মুহূর্তের পরিস্থিতিটা মানে আপনি কিভাবে বলছেন সেই জেস্টারটা পুরো ছবিটা মাথায় থাকে। হ্যাঁ, এবার কিন্তু এই ক্লাসগুলোতে কি হয়, সেই মানে অনলাইনে আপনি বলে যাচ্ছেন যে কোনো কিছু, হ্যাঁ, না 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 সেই শব্দটাই শুধু সেইটা নয় আমি দেখেছি অনলাইন লেকচার শুনলে অনেক বেশি বোঝা যায়, আমি দেখেছি, হ্যাঁ, অনেকটাই মানে কোজিলি, অনেকটাই নিজের মতো করে বোঝা যায়, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে ইউ ডু নট ট্রিগার ইউর মাইন্ড অ্যাট দ্যাট পয়েন্ট, যে আমি যখন বলছি স্টেশনারি স্টেট, স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম স্টেট, তোমার মাথাতেই তখন তোমার ইন্টারেস্টই ক্রিয়েট করছে না। সত্যিই তো এগুলো তো আলাদা আলাদা জিনিস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তো আমি কি জানি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেডি স্টেট অ্যান্ড ইকুইলিব্রিয়াম স্টেট অ্যান্ড স্টেশনারি স্টেট? কখন কি ভেবেছি? কখন তো ভাবিনি। দেন ইউ ক্যান, এই প্রশ্নটা যদি তোমার মাথায় জাগে যে তুমি একটা নতুন জিনিস যখন, ইউ স্টপ অ্যান্ড ইউ টেল মি যে এই জিনিসটা তো আমার কাছে ক্লিয়ার নয়, হ্যাঁ, এই জিনিসটা কি জিনিস, মানে এই দুটোগুলোর মধ্যে কি একটা নিশ্চয়ই কিছু সূক্ষ্ম ডিফারেন্স আছে, কি ডিফারেন্স? হ্যাঁ, সেগুলো, এইটা কিন্তু এই জেস্চার বা মুখে দেখা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ আমি তোমার সঙ্গে ফিজিক্সই ডিসকাস করছি, আমি তোমার সঙ্গে অন্য কিছু ডিসকাস করছি না। হ্যাঁ, তোমার এই জায়গাটা, এবং আমার মনে হচ্ছে যে আমরা যখন অনলাইন আছি, হ্যাঁ, উই আর স্পেন্ডিং মোর টাইম অ্যাকচুয়ালি অন ডিসকাশন, আমার যেটা মনে হচ্ছে। অ্যাটলিস্ট বোর্ডে লিখতে গেলে অনেকক্ষণ লেখা পিছন ফেলে লিখতে থাকি, এই করতে থাকি। হ্যাঁ, আমার মনে হয় এখানে উই আর ডিসকাসিং মাচ মোর দেন হোয়াট উই ডু ইন দ্য রিয়েল ক্লাসরুম। এইটা আমার ফিলিংস। মৌসুমী, তোমার কি মনে হয়? মৌসুমী? মাইক হচ্ছে না, ওকে, এনিওয়ে। অভিষেক, তোমার কি মনে হয় না এটা? হ্যাঁ স্যার, ডিসকাশন হচ্ছে এটা ঠিক, তবে আমার ব্যক্তিগত মতে মানে আমার মানে ওই যে আপনি মানে মাঝে মাঝে প্রশ্ন করেন যে আমি এটা করিয়েছিলাম তোমাদের মনে আছে, এবার মানে আমার মানে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত যে যদি কিছু মনে থাকে আমার সেই জিনিসটাও মনে পড়ে যায় যে সেই দিনকে আপনি পড়াচ্ছিলেন, এই করছিলেন, তো সেটা মানে আমার মানে মেমোরাইজিং এর একটা বিষয় এটা, তো সেই ক্ষেত্রে আমার একটুখানি এই জায়গাটা অসুবিধা, এটা আমার অসুবিধা, ইন জেনারেল স্যার আমি বলছি না। আচ্ছা 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 আচ্ছা, তবে আমি তোমাকে বলবো, দিস ইজ মাই অ্যাডভাইস, যে তুমি যখন কোনো একটা জিনিস বুঝছো, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, pay attention wholly on that, okay, because you are trying to understand not my gesture, you are trying to understand the statistical physics, okay, so pay more attention to that, don't refer anybody's talking this way. Somebody can talk nonsense, I can talk nonsense with a good gesture, okay, but you try to figure out
যে আমি কি বলতে চাইছি এখানে, আমার ফিজিক্সটা কি। হ্যাঁ, সি through discussions we discover many things, right? Maybe you don't know, I don't know, but through discussion many things come out. Okay, so এটা একটা beauty of discussion. Okay, and Somosri, finally I will ask you and then quit. What do you think, Samasri? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় কেন এরকম হচ্ছে? স্যার মানে আপনি যেভাবে যাচ্ছেন আর কি, আপনার সাথে সাথে যেতে পারছি না, মানে আমার যেটা প্রবলেম আর কি। তো কিছু দিন ক্লাস হয়তো জমে যাচ্ছে, ওই আবার 3-4 দিন পর যখন আসছি তখন আবার না জমিও না, ক্লাস জমিও না, এটাই আর কি, ক্লাস জমিও না। এটাই। আপনার তো 15টা ক্লাস হয়ে গেছে, মানে আজকে নিয়ে হয়তো 15টা বা এরকম